আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের ইশাত আপু চলে আসলাম তোমাদের ইতিহাসের লাস্ট লেকচার নিয়ে, এমসিকিউ ক্লাস নিয়ে। তোমাদের যতগুলো প্রশ্ন আছে আজকে সবগুলোই শুনবো, এবং এই ক্লাসটা যেহেতু হয়নি তাই অনেকদিন পরেই হচ্ছে। যদিও বা এখনও অনেকে আছো যাদের পরীক্ষা হয়তো বা আগামী, তোমাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল। আর পড়াশোনা করা কখনোই কিন্তু এটা বিফলে যায় না বা এটা লস হয় না। সো তোমরা চাইলেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এমসিকিউগুলো দেখে তোমাদের মাথার মধ্যে একটা রিভিশন দিয়ে নিতে পারো। তাই দ্রুত সকলে একটু জয়েন হয়ে যাও এবং তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে করে দ্রুত তারা ক্লাসে চলে আসে। ওকে, সকলে একটু দ্রুত জয়েন হয়ে যাও ও তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও দ্রুত। আর আমাকে একটু কমেন্টে জানাও যে আমার কথা স্পষ্ট তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমার লাইভটা ঠিক আছে কিনা। ওকে, কি ব্যাপার সবাই, কোথায় বাচ্চারা? এমডি হিলাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর, কেমন আছো, পড়াশোনার কি খবর? সকলে একটু দ্রুত জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যদি সম্ভব হয় লাইভটা একটু শেয়ার করো ওদের কাছে। যারা যারা এই গ্রুপে জয়েন আছো তাদেরকে একটু মেনশন করো দ্রুত। ওকে, আমরা ক্লাসটা শুরু করে দেই, যেহেতু একটু লেট হয়ে গেছে আমরা ক্লাসটা শুরু করে দেই। যারা ক্লাসে আসবে তারা এমনিতেই ক্লাসটা পরবর্তীতে করে নিবে। ওকে, ক্লাসটা আমরা শুরু করি নাকি? আচ্ছা, আজান দিতেছে, আজানটা শেষ হওয়ার পরে আমরা ক্লাসটা শুরু করব। ততক্ষণ আমরা একটু ওয়েট করি যদি কেউ ক্লাসে আসে, তাই না?
ওকে, বিরতি শেষ, আমরা এখন ক্লাসটা শুরু করব। দেখো আজকে আমাদের ক্লাসের 5টা অধ্যায় আমরা পড়াবো, সেটা হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এবার এই এতগুলো অধ্যায় আজকে আমাদের ক্লাস নিতে হবে। তো এই অধ্যায়ের মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং আমি কিন্তু তোমাদের এমসিকিউগুলো প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝাই দিব। দেখো পঞ্চম অধ্যায় আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, মূলত পঞ্চম অধ্যায়টা মানে পুরোটা, এবং সাথে ভার্সাই সন্ধি আছে। সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে এই ধরনের যুদ্ধ যাতে না হয় এই জন্য একটি সংস্থা তৈরি হয়েছিল, যেটার নাম হচ্ছে জাতিপুঞ্জ। এটা কিন্তু তৈরির ঘটনাটা এখানে উল্লেখ করা আছে। তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে এমসিকিউ এর জন্য সেগুলো দেখব। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির রাজতন্ত্রের অবসান ঘটে কেন? জার্মানির রাজতন্ত্রের অবসান কেন ঘটেছিল? সামরিক অভ্যুত্থানের কারণে, এরপর হচ্ছে কাইজার দেশ ত্যাগের কারণে, এরপর হচ্ছে জনগণের গণভোটের মাধ্যমে, জাতিপুঞ্জের হস্তক্ষেপের কারণে। এটার উত্তর হচ্ছে কাইজারের দেশ ত্যাগের মাধ্যমে। কাইজার হচ্ছে তখনকার যে জার্মানির তিনি প্রধান ছিলেন, ঠিক আছে? তো তিনি দেশ ত্যাগ করেছিলেন, এই জন্য রাজতন্ত্রের কিন্তু এখানে অবসান ঘটে, এবং এরপর থেকে এখানে কিন্তু গণতন্ত্র এবং ধর্মতান্ত্রিক হয়ে যায় পুরো দেশ। তো দেশ তখন সেভাবেই চলে। এরপর দেখো ভাইমার সংবিধান গৃহীত হয় কোন সালে? 1914, 1919, 1920, 1923, কোনটা হবে বলো তো? এটার অ্যান্সার হচ্ছে মূলত 1919 সালে ভাইমার সংবিধান গৃহীত হয়েছিল, 1919 সালে। আচ্ছা, যারা সাউন্ড ক্লিয়ার না আপু? হৃদয় ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু দেখো যে আমার সাউন্ড মানে ভিডিওর সাউন্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা, এরপর দেখো ভাইমার প্রজাতন্ত্রের সর্বপ্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ওখানে নাই, এখানে প্রবলেম ছিল, এটা আমি পকেটে নিয়েছিলাম, এটা ছেড়ে দিচ্ছি। এখন মেবি ঠিক আছে, গিয়ে দেখো। আরে ভিডিওটা দেখো ওখানে, এখন মেবি ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইটার অ্যান্সার হবে মূলত ফ্রেডারিক ইবার্ট। ভাইমার প্রজাতন্ত্রের সর্বপ্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ফ্রেডারিক ইবার্ট। এরপর দেখো জার্মানির আইনসভার নিম্নকক্ষের নাম কি? জার্মানির আইনসভার নিম্নকক্ষের নামটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। শুধু এটা জার্মানির না, তোমাদের যখন সাধারণ জ্ঞান পড়বা তখন বাংলাদেশ, ভারত, এছাড়া আরও যেসব গুরুত্বপূর্ণ দেশ রয়েছে তাদের নিম্নকক্ষ, উচ্চকক্ষ এগুলার একটু নাম মনে রাখতে হবে, কারণ দ্বিকক্ষ বিশিষ্ট যেসব ইয়েগুলো রয়েছে, কি বলে তোমার এটা, আইনসভাগুলো রয়েছে, সেগুলো একটু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। দেখো এটার অ্যান্সার হবে মূলত রাইখস্টাগ, এটা হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো স্পোটাকাস আন্দোলনের নেতা কে ছিলেন? লেনিন, রোজা লুমেন্সবার্গ, এরপর হচ্ছে মাও সেতুং, এরপর হচ্ছে টটস্কি। এটার অ্যান্সার হচ্ছে মূলত রোজা লুমেন্সবার্গ। আচ্ছা, এরপর দেখো জার্মানির ক্ষতিপূরণ সমস্যা সমাধানের জন্য আওয়েন পরিকল্পনা প্রণীত হয় প্রথম বিশ্বযুদ্ধের আগে, 1923 সালের পরে, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এরপর হিটলারের ক্ষমতায় আসার পর। এর অ্যান্সার হচ্ছে 1923 সালে, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তোমাদের জার্মানি যখন ক্ষতিপূরণ, বিষয়টা হচ্ছে এরকম, যখন জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে তাদের হতাহতার কারণে, তাদের উস্কানিমূলক বিভিন্ন প্ররোচনার কারণে কিন্তু কী হয়েছিল, যে প্রথম বিশ্বযুদ্ধটা সংঘটিত হয়। এই সংঘটিত হওয়ার পরে যখন অনেকগুলো দেশ মানে তাদের দেশে অনেক কিন্তু ক্ষতি হয়ে যায়, কারণ একটা জায়গায় যুদ্ধ হলে সেখানে অনেক কিছু ধ্বংস হবে, সেখানে ফসল ফলানো যাবে না, বোমা যখন নিক্ষেপ হবে ওই জায়গাগুলো অনেক মানে নষ্ট হয়ে যাবে, বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। তো এই ক্ষতিপূরণগুলো আসলে কে দেবে? যারা যুদ্ধে পরাজিত হয়েছে তারাই মূলত দিবে, তাই না? তো এই কারণে সেই সময় কি হয়, সেই সময় জার্মানির কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তো এইটা মূলত কিভাবে পরিশোধ করা হবে, কারণ জার্মানি তো নিজেই বিধ্বস্ত অবস্থায় আছে, তাই না? তো কিভাবে পরিশোধ করবে, তো এই কারণে এটা সিদ্ধান্ত নেওয়া হয় 1923 সালে। এরপর দেখো বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয় 1925, 27, 29, 33। এটা জানতে হচ্ছে 1929 সালে এটা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়। এরপর দেখো হিটলার কোন সালে জার্মান চ্যালেঞ্জার নিযুক্ত হন? কত সালে বলো তো? এটা আমি ক্লাসে অনেকবার প্রচুর পড়াইছি তোমাদেরকে।
আচ্ছা, যাদের কালকে পরীক্ষা আছে তারা অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা। ওকে, আচ্ছা দেখো, এটার অ্যান্সার হচ্ছে 1933 সালে। এরপর দেখো, রাইক স্ট্যাগের অগ্নিসংযোগের জন্য কাদের দায়ী করা হয়? ইহুদি, সমাজতন্ত্রী, এরপর হচ্ছে কমিউনিস্ট, এরপর হচ্ছে সামরিক বাহিনী। এটার অ্যান্সার হচ্ছে কমিউনিস্ট যারা ছিল তাদের। এরপর দেখো, হিটলারের রচিত গ্রন্থ মেইন ক্যাম্প লেখা হয় মূলত ক্ষমতায় আসার আগে। ক্ষমতায় আসার পরে যুদ্ধ চলাকালীন নির্বাসনে আমরা সকলেই জানি যে হিটলার সাহেব উনি যখন নির্বাসনে ছিলেন, তিনি যখন জেলে ছিলেন তখন এই মেইন ক্যাম্পটা লিখেছেন। তার মানে সেটা অবশ্যই ক্ষমতায় আসার আগে, মানে ক্ষমতায় তিনি যখন আসেন, তিনি যখন নেতা হন তারপর তাকে কিন্তু নির্বাসনে দেওয়া হয়। তারপর সেখানে বই লিখেন, বই লেখা থেকে বের হন, মানে জেল থেকে বের হন, বের হওয়ার পরে মূলত তিনি চ্যালেঞ্জার হন, তাই তো। তো এইভাবেই কিন্তু তিনি ক্ষমতায় আসার আগে বইটা লিখেছিলেন। এরপর দেখো, নৎসি দলের আধা সামরিক বাহিনীর নাম কি ছিল? SS গ্যাস্ট্রোপো, এরপর হচ্ছে SA রেডগার্ড। এর অ্যান্সার হচ্ছে SA বাহিনী। নৎসি দলের আধা সামরিক বাহিনী, আধা সামরিক বলতে তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না, কিন্তু যে কোনো সময় যদি তাদেরকে অস্ত্র দেওয়া হয় তারা অস্ত্রটা ইউজ করতে পারবে, এই ধরনের একটা বাহিনী। আচ্ছা, এরপর দেখো, নৎসি দলের প্রতীক কি ছিল? হাতুড়ি ও কাস্তে, ঈগল, স্বস্তিকা, লাল তারা। আমরা সকলেই জানি এটার অ্যান্সার হচ্ছে কি স্বস্তিকা, কারণ ওই যে আমি ক্লাসে তো তোমাদেরকে বলে দিয়েছিলাম, তাই না? ফ্যাসিবাদের প্রবর্তক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফ্যাসিবাদের প্রবর্তক কে ছিলেন? নৎসিবাদের প্রবর্তক হচ্ছেন হিটলার সাহেব, ফ্যাসিবাদের প্রবর্তক হচ্ছেন মুসোলিনি, ইতালির নেতা। আচ্ছা, এরপর দেখো যে ফ্যাসিও শব্দের অর্থ কি? স্বাধীনতা, শক্তি বা গুচ্ছ, রাষ্ট্র বা শৃঙ্খলা। এটার অ্যান্সার হচ্ছে শক্তি বা গুচ্ছ। আমরা বলি না যে ফ্যাসিবাদ করে গেছে অমুক ব্যক্তি, এই সেই হ্যান ত্যান, এটার মূলত অন্যতম অর্থ হইতেছে যে শক্তি বা গুচ্ছ, যে শক্তি প্রয়োগ করে এই কাজগুলো করছে, জুলুম করেছে। ওকে, এটাই বোঝায়। আচ্ছা, এরপর দেখো, মুসোলিনি কোন সালে ইতালির প্রধানমন্ত্রী হন? 20, 21, 22, 23। এটার অ্যান্সার হচ্ছে মূলত 22। এরপর দেখো, ফ্যাসিবাদের মূল মন্ত্র কি ছিল? ব্যক্তি স্বাধীনতা, সমাজতন্ত্র, রাষ্ট্রই সকল ক্ষমতার আধার, ধর্মীয় শাসন। এটার অ্যান্সার হচ্ছে রাষ্ট্রই সকল ক্ষমতার আধার। এরপর দেখো, অক্ষ শক্তির প্রধান দেশ কোনটি ছিল না? জার্মানি, ইতালি, জাপান, ফ্রান্স। এটার অ্যান্সার হচ্ছে মূলত ফ্রান্স। অক্ষ শক্তির প্রধান দেশ হচ্ছে, এর মধ্যে কখনোই ফ্রান্স ছিল না। এর কি ছিল? তারা মিত্র শক্তি ছিল। আমরা মিত্র শক্তির দেশগুলো যেই কয়টা আছে সে কয়টা মুখস্থ রাখবো, অক্ষ শক্তির দেশগুলো যে কয়টা আছে সে কয়টা মুখস্থ রাখবো। ওকে, আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো? কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কি বুঝতে পারতেছো। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় জাপানের চীন আমন্ত্রণ, এরপর হচ্ছে ইতালির ইথিওপিয়া আমন্ত্রণ, এরপর হচ্ছে জাপানের পোল্যান্ড আক্রমণ, এরপর হচ্ছে পার্ল হারবার আক্রমণ মাধ্যমে। পার্ল হারবার আক্রমণের পরপরই যখন জাপানে পড়ে, বোমা পড়ে, পারমাণবিক বোমা, তখনই কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায়। সো এই উত্তর কখনোই হবে না। আমাদের ইতালির ইথিওপিয়া আক্রমণ বা জাপানের চীনা আক্রমণ এগুলা জিনিসের মাধ্যমে কখনো এটা শুরু হয়নি, শুরু হয়েছিল মূলত পোল্যান্ডের আক্রমণের মাধ্যমে। এরপর দেখো তোমাদের পরের এমসিকিউ, পার্ল হারবার আক্রমণ হয় 40, 41, 42, 43 কোন সালে বলতো? 41 সালে মূলত পার্ল হারবার আক্রমণ সংঘটিত হয়েছিল। জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে 39, 40, 41, 42 কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে 41, ঠিক আছে? আচ্ছা, স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মান পরাজয়ের প্রধান কারণ কি? খাদ্য সংকট, তীব্র শীত, নৌবাহিনীর দুর্বলতা, বিমান শক্তির অভাব। এটা হচ্ছে তীব্র শীত। স্ট্যালিনগ্রাড এটা মূলত রাশিয়াতে সংঘটিত একটা যুদ্ধ। এখানে জার্মানিটা যুদ্ধ করতে গেছিল, কিন্তু ওরা শীতকে যে মোকাবেলা করবে, রাশিয়ার তো অধিকাংশ জায়গায় মানে উপরের জায়গাগুলো অনেক বড় দেশ হওয়ার কারণে একটা দেশের মধ্যে প্রায় 6টা ঋতুই সবসময় বিরাজমান করে। তো এই কারণে ওখানে যেহেতু প্রচুর শীত, এরা শীতের কোনো প্রোটেকশন নিয়ে ওখানে যায় নাই, গেছে যুদ্ধ করতে যায়, যখন ঠান্ডা লাগে তখন অবস্থা খারাপ। তো এরা হচ্ছে এই ধরনের বোকামি করার জন্য মূলত যুদ্ধে পরাজয় বরণ করেছিল। এরপর দেখো, ডি ডে সংগঠিত হয় ইতালিতে, জার্মানিতে, তারপর দেখো নরমান্ডিতে, এরপর হচ্ছে পোল্যান্ডে। অ্যান্সার হচ্ছে নরমান্ডিতে। এরপর দেখো, মুসোলিনি নিহত হন যুদ্ধক্ষেত্রে, আদালতের রায়ে, জনতার হাতে, আত্মহত্যায়। মুসোলিনি কিভাবে হয়েছিলেন? জনতার হাতে। তিনি যখন যুদ্ধের শেষের দিকে যখন ধরা পড়েন, পালিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় জনতার হাতে ধরা পড়েন, তার বিপক্ষ দলের জনতার হাতে ধরা পড়েন, সেই সময় সেখানে কেলানি খায়ে মারা গেছে। তো এরকম একটা বিষয়।
এরপর দেখো হিটলার আত্মহত্যা করেন 44, 45, 46, 47 যুদ্ধ শেষের ঠিক আগ মুহূর্তে তিনি কি করেছিলেন? 45 সালে আত্মহত্যা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল জার্মানি আত্মসমর্পণে, ইতালি আত্মসমর্পণে, জাপান আত্মসমর্পণে, পার্ল হারবার আক্রমণে। আমরা জানি যে জার্মানি এবং ইতালি দুইটাই কিন্তু আগে আত্মসমর্পণ করেছিল। প্রথমে পার্ল হারবার আক্রমণ হয়, এরপর যখন পার্ল হারবার আক্রমণের পর মূলত আমেরিকা এই যুদ্ধতে অংশগ্রহণ করে। পার্ল হারবার আক্রমণের আগে কিন্তু কখনোই আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। পার্ল হারবার প্রথমে আক্রমণ হয়েছে, এরপর কি হয়েছে, এটা প্রথম ঘটনা। এরপর আমেরিকা যুদ্ধতে অংশগ্রহণ করার পরে সে প্রথমে কি করলো, এই ইতালিকে আত্মসমর্পণ করালো, এটা দ্বিতীয় ঘটনা। এরপর জার্মানিকে আত্মসমর্পণ করাইলো, তারপর সে আদেশ দিল জাপানকে আত্মসমর্পণ করার জন্য। কিন্তু জাপান যখন আত্মসমর্পণ করে না, তখন একে বোমা ফেলা হয়, সাথে সাথে সে আত্মসমর্পণ করে এবং যুদ্ধ এখানেই শেষ হয়ে যায়। এই হচ্ছে ঘটনা। ওকে, এখন আমরা ষষ্ঠ অধ্যায় পড়ব। তোমরা যারা যারা ক্লাস করতেছো তোমরা আমাকে একটু জানাও যে এই অধ্যায়ে আর কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা নাও থাকে সেটা আমাকে জানাও যে আপু কোনো প্রবলেম নাই। আর তোমাদের যখন স্লাইড দিয়ে দেওয়া হবে সেখানে সাজেশনমূলক অনেকগুলো এমসিকিউ থাকবে, সেটা একটু প্র্যাকটিস করে নিবা। আর আমাদের যেহেতু সময় কম, আবার এর মধ্যে একটু ব্রেক দিতে হবে। এরপর এখানে হচ্ছে তোমাদের ক্লাসে তো আমার সময়টা মেনটেন করতে হবে, 5টা অধ্যায় পড়াতে হবে। এই কারণে আমি খুব কম পরিমাণে এমসিকিউ পড়াচ্ছি। তোমাদের যখন যেখানে সাজেশন থাকবে, ওই সাজেশন দেখবে অনেকগুলো এমসিকিউ আছে, তোমরা প্র্যাকটিস করে নিতে পারবা। আচ্ছা, এরপর দেখো ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ বিশ্ব শান্তি। জাতিসংঘ প্রতিষ্ঠার মূল লক্ষ্য কোনটি? জাতিসংঘ প্রতিষ্ঠার সামরিক আধিপত্য প্রতিষ্ঠা, এরপর হচ্ছে উপনিবেশিক বিস্তার, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ। কোনটা অ্যান্সার হবে বলতো? বিশ্ব শান্তি, নিরাপত্তা ও রক্ষা। এরপর দেখো আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কোন সালে? 39, 40, 41, 42। এটার অ্যান্সার হচ্ছে মূলত 41 সালে। এটা কি আটলান্টিক সনদ? ওই যে আমাদের আমেরিকার যে প্রেসিডেন্ট ছিলেন তিনি, এরপর হচ্ছে আমেরিকার যে প্রেসিডেন্ট ছিলেন তিনি, সাথে যে যুক্তরাজ্যের ব্রিটেনের যে প্রেসিডেন্ট ছিলেন, তারা এই যুদ্ধটা যে হতাহত হচ্ছে এই নিয়ে আলোচনা করার জন্য তারা আটলান্টিক মহাসাগরের উপরে একটি যুদ্ধ জাহাজে তারা অবস্থান করছিলেন এবং সেখানে তারা কি করেন, তারা হচ্ছে আলোচনা করছিলেন কিভাবে সবার এই সমস্যাটা সমাধান করা যায়। এভাবে মানুষ হতাহতের শিকার হচ্ছে, এত এত মানুষ মারা যাচ্ছে, তাহলে কি করা যাবে? কারণ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর বললেন যে আমরা যদি এই যুদ্ধটা শেষ করতে পারি, তাহলে এই যুদ্ধ শেষ করে একটা সংগঠন তৈরি করব যাতে করে সাধারণ মানুষ নিরাপদে থাকে এবং সেই সংগঠন থেকে সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করবে। তো এই ধরনের সংগঠনের জন্য তারা একটা চুক্তি স্বাক্ষরিত করে, যেটা আটলান্টিক মহাসাগরের উপরে বসে থেকে করা হয়েছিল বলে এটাকে আটলান্টিক সনদ নামে পরিচিত হয় এবং সেই সালটা হচ্ছে 1941 সাল। আচ্ছা, তখন কিন্তু যুদ্ধ চলছিল, যুদ্ধ কিন্তু তখনও শেষ হয়নি। এরপর দেখো আটলান্টিক সনদ স্বাক্ষরের স্থান ছিল কোনটি? আটলান্টিক মহাসাগর। এরপর দেখো আটলান্টিক সনদের কয়টি মূলনীতি ছিল? 6টি, 7টি, 8টি, 9টি। অবশ্যই এটার মূলনীতি ছিল 8টি, এটা একটু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। জাতিসংঘ ঘোষণা নামের পরিচিত কোন দলিলটি? আটলান্টিক সনদের ঘোষণাপত্র। ওই যে চুক্তিটা স্বাক্ষরিত করা হয়েছে সেইটা এখানে গুরুত্বপূর্ণ, সেইটাই উত্তর হবে। এরপর দেখো জাতিসংঘ ঘোষণাপত্রের স্বাক্ষরকারী রাষ্ট্র ছিল 21টি, 24টি, 26টি, 28টি। এটার অ্যান্সার হচ্ছে মূলত 26টি। এটার অ্যান্সার কি? 26টি। ওকে, এরপর দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা নির্ধারণ করা হয় মস্কো সম্মেলনে, তেহরান সম্মেলনে, ইয়েল্টা সম্মেলন, তারপর দেখো ডাম্পারটন ওয়াক্সে। এটা হচ্ছে ইয়েল্টা সম্মেলনে। এরপর দেখো ইয়েল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? জার্মানি, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র। এর অ্যান্সার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এখন দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত? 3টি, 4টি, 5টি, 6টি। এটার অ্যান্সার হচ্ছে মূলত 5টি। এরপর দেখো জাতিসংঘ সনদের স্বাক্ষর হয়
কোন সম্মেলনে? তেহরান, ইয়েল্টা, সান ফ্রান্সিসকো, মস্কো। এটার অ্যান্সার হচ্ছে মূলত সান ফ্রান্সিসকো। সকলে এটা একটু মুখস্থ করে রাখবা। ওকে, তো এরপর দেখো আমাদের পরের এমসিকিউ। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় 26শে জুন 1945, 24শে অক্টোবর 1945, 1 জানুয়ারি 1946, 10 ডিসেম্বর 1945। এটার অ্যান্সার হচ্ছে মূলত 24শে অক্টোবর 1945 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সকলেই মুখস্থ রাখবা। এরপর দেখো চতুর্জাতি ঘোষণা গৃহীত হয় কোন সম্মেলনে? মস্কো, তেহরান, ইয়েল্টা, ডাম্বারটন ওয়ার্কস। অবশ্যই মস্কোতে। মস্কো হচ্ছে মূলত রাশিয়ার রাজধানী, ঠিক আছে, আমাদের যেমন ঢাকা ওদের সেরকম মস্কো। এরপর দেখো জাতিসংঘ নামটি চূড়ান্ত হয় কোন সম্মেলনে? তেহরান, মস্কো, ডাম্বারটন ওয়ার্কসন। এটার অ্যান্সার হচ্ছে মূলত ডাম্বারটন ওয়ার্কস। এরপর জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন শুরু হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আমরা সকলেই জানি, কারণ আমাদের দেশের অনেকগুলা মানে যতগুলা বাহিনী রয়েছে সবগুলা বাহিনী কিন্তু এই শান্তি সম্মেলনে অংশ নিয়েছে। সো সর্বপ্রথম গিয়েছিল কি আর্ম ফোর্স গিয়েছিল, আর্ম ফোর্স গিয়েছিল, এরপর পুলিশ, এরপর আস্তে আস্তে অন্যান্য বাহিনীও মানে যাচ্ছে আর কি শান্তি প্রতিষ্ঠার জন্য। তো এটা সর্বপ্রথম গিয়েছিল 1948 সালে, ঠিক আছে। জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন ছিল কোরিয়া, কঙ্গো, ইসরায়েল, আরব বিরোধ, এরপর হচ্ছে ভিয়েতনাম। এটার অ্যান্সার হচ্ছে মূলত ইসরায়েল আরব বিরোধ। এবার দেখো সুয়েজ সংকটের অবসান ঘটে কত সালে? 54, 55, 56, 57। এটার অ্যান্সার হচ্ছে মূলত 56 সালে। ওকে, এই সালগুলো একটু মুখস্থ রাখতে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী নোবেল পুরস্কার পায় 1946, 86, 87, 88, 89। এটার অ্যান্সার হচ্ছে 88 সাল। আমাদের জাতিসংঘের সালটা কিন্তু ধরো জাতিসংঘের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা কিন্তু মোটেও অতটা কঠিন না। এটা মানে অত কঠিন কোনো অধ্যায় না, কিন্তু এখানে মুখস্থ করার বিষয় হচ্ছে যে বাংলাদেশের সাথে যে জাতিসংঘের যে সম্পর্কটা, এখানকার যে সালগুলো আছে, যেমন আর্মি কবে গেছে শান্তি মিশনে, নেভি কবে গেছে, এয়ারফোর্স কবে গেছে, পুলিশ কবে গেছে, তো এইগুলা একটু গুরুত্বপূর্ণ। এই সালগুলা এবং ডেটগুলা একটু মাথায় রাখতে হবে। এছাড়া এখানে মুখস্থ রাখার মতো কোনো সাল তেমন একটা কিছু নাই। আচ্ছা নাইম হাসান, কালকে আমার ইতিহাস পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস করো, তোমার জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল, সো তুমি ক্লাসটা অবশ্যই করো। দেখো জাতিসংঘের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ কি? সদস্য রাষ্ট্রের অতিরিক্ত সংখ্যা, ভেটো ক্ষমতা, অর্থনৈতিক সংকট, সদর দপ্তরের অবস্থান। এটার অ্যান্সার হচ্ছে মূলত ভেটো ক্ষমতা। এরপর দেখো জাতিসংঘের ব্যর্থতার ফলে কোন দেশ এখনো বিভক্ত? জার্মানি, ভিয়েতনাম, কোরিয়া, ইয়েমেন। এটার অ্যান্সার হচ্ছে মূলত কোরিয়া। এখন দেখো বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে 72, 73, 74, 75। এটার অ্যান্সার হচ্ছে 74। বাংলাদেশ যুদ্ধেরও প্রায় অনেক বছর পরেই এই জাতিসংঘের সদস্য পদ লাভ করেছিল। এখন দেখো জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘের কত নম্বর সদস্য? এটা আমরা সকলেই জানি, সে ছোট্টবেলা পিচ্চিকাল থেকে এটা আমরা পড়ে আসতেছি। এটা হবে 136তম। বাংলাদেশের প্রথম জাতিসংঘ শান্তি মিশনের অংশ নেয় কত সালে? 86, 87, 88, 89। অবশ্যই 88 সাল। বাংলাদেশের পুলিশ জাতিসংঘ শান্তি মিশনের যোগ দেয় 87, 88, 89, 90। কোনটা হবে বলতো? 89 সালে, 89 সালে এটা প্রথম অংশ নেয়। এখন দেখো জাতিসংঘের বাংলা ভাষার ব্যবহার শুরু হয় কত সালে? 82, 83, 86, 85। বাংলা ভাষার ব্যবহার শুরু হয় মূলত 84 সাল থেকে। আচ্ছা এখন দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারি ঘোষণা করে ইউনিসেফ, ইউএনডিপি, এরপর হচ্ছে ইউনেস্কো, আর এটা হচ্ছে WHO। আচ্ছা এইটা দেখো ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কে মানে জাতিসংঘের কোন সংস্থাটা মূলত অনুমোদন দিয়েছিল? এই ইউনেস্কো। এটা আমরা সকলের মুখস্থ রাখতে হবে।
ঠিক আছে, এটা আমরা সকলে একটু মুখস্থ রাখবো। এরপর দেখো আমাদের পরের অধ্যায় স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধটা আমরা এখন একটু পড়বো। আর আমার আমার ক্লাস শেষ করেই কিন্তু আমি সরাসরি তোমাদেরকে স্লাইডটা প্রোভাইড করে দিব। তোমরা অতি দ্রুত, যাদের কালকেই পরীক্ষা আছে তাদের জন্য বলছি, তারা অতি দ্রুত আমার এই এমসিকিউগুলো পড়ে নিবা। এর বাইরে আমার মনে হয় না এমসিকিউ আর আসবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের কালকে পরীক্ষা আছে তাদের জন্য বলছি যে তোমরা সবসময় একটু টাইম ম্যানেজমেন্টটা একটু ভালোভাবে করে নিবা। কারণ কি, টাইম ম্যানেজমেন্ট যদি ভালো মতো না করতে পারো, ওই যতই পড়াশোনা করো এটা কখনোই সেরকম হেল্পফুল হয় না। কারণ আমি সবসময় বলে থাকি যে সিকিউ যখন লিখতে যাবা, সিকিউ লেখার সময় সবসময় মাথায় রাখবা আমি 20 মিনিটের মধ্যে সিকিউ শেষ করব, একটা সিকিউ শেষ করব, অথবা সর্বোচ্চ হইলে 25 মিনিট সময় নেব। এর বেশি যদি আমার লেগে যাচ্ছে সময়, যেমন ঘ প্রশ্নের উত্তর লিখতে অর্ধেক লিখছো, এখনো 2টা পয়েন্ট লেখা বাকি, তুমি ওখানেই শেষ করো। তুমি একটু জায়গা ফাঁকা রেখে তুমি পরের পাতাতে চলে যাও এবং পরের সিকিউটা শুরু করো। কারণ তোমার শেষের দিকে এসে সময় আর ওইরকম আগের মতো থাকে না। তাই 25 মিনিটের বেশি সময় তুমি একটুও নিবা না। যতটুকু লেখাইছো অতটুকুই রেখে তুমি পরেরটা আবার শুরু করে দিবা। বুঝতে পারছো? না হলে কখনো তুমি কমপ্লিট করতে পারবা না। আপনার পিডিএফ আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন কেন বাবা? ছটার বেশি লিখতে পারি না। সময় ম্যানেজমেন্ট না টাইম ম্যানেজমেন্ট যদি না হয় তাহলে তো তুমি 6টার বেশি লিখতে পারবে না, এটাই স্বাভাবিক না? কারণ হচ্ছে আমাদের সময়টা বেশি গুরুত্বপূর্ণ। আমি এটাও শুনলাম কয়েকদিন আগে, আপু এমন স্টুডেন্ট আছে যাদের হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে, তারা আমাকে বলতেছে, আপু পরীক্ষায় সব কিছু কমন ছিল, সব কিছুই আপনাদের মধ্যে যা আপনি বলেছেন সেটার মধ্যে থেকে আসছে, কিন্তু আমি পড়েও গেছি, পড়ে যাওয়ার পরে টাইম ম্যানেজ করতে পারি নাই, তাই লিখতে পারি নাই। 5টা সৃজনশীল ঠিক মতো লিখছি, 6 নাম্বারটা লিখতে গিয়ে 2টা লিখছি, আর 7 নাম্বারটা একটু টাচ করছি, ক বা খ লিখছি, লিখে আর লিখতে পারি নাই। এই যে সময় ম্যানেজটা হচ্ছে না। তোমার কাছে এখন যদি আমি প্রশ্ন করি তুমি কি সত্যিই কম সময় লিখতে পারো না, তাহলে দেখো তোমার ওই পার থেকে উত্তর আসবে এরকম, না আপু আমি লিখতে পারি না। কিন্তু আমি যদি প্রশ্ন করি লাস্ট মোমেন্টে এসে ঠিকই তুমি 15 মিনিটে একটা সৃজনশীল লেখো, কিন্তু ফার্স্টের দিকে এসে তোমার একটা সৃজনশীল লিখতে 40 মিনিট কেন সময় লাগে বাবা? তখন তুমি কি উত্তর দিবা বলো? তুমি চাইলেই পারবা, তুমি চাইলেই পারবা, কিন্তু তুমি করতেছো না। এটা আসলে অন্যরকম। আসলে সময় মানুষকে অনেক কিছু শেখায়, যেটা পরীক্ষার খাতায় পরীক্ষায় দিতে গেলে সবচেয়ে বেশি বোঝা যায়। এই জন্যই তোমাদেরকে বলতেছি যে এই জিনিসগুলো একদিনে তৈরি হয় না, একটু আগের থেকে প্র্যাকটিস করতে হয়। এটা শুধু আমার ইতিহাস পরীক্ষার জন্য তোমাদেরকে বলছি না, তোমাদেরকে বলতেছি আরও যেসব ইতিহাসের মতো বাংলা পড়া সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর জন্য বলতেছি। সেখানেও তুমি যদি প্র্যাকটিস করো, আমার সাবজেক্টে তুমি না করো, তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টে তুমি প্র্যাকটিস করো, বেশি না তুমি যদি মিনিমাম 3 থেকে 4 দিন প্র্যাকটিস করতে পারো রেগুলার, ভাই 2 ঘন্টা করে যদি তুমি সৃজনশীল লেখার প্র্যাকটিস করো, বিশ্বাস করো তুমি প্রত্যেক দিন 5 থেকে 6 ঘন্টা পড়ে যেই পরিমাণের পরীক্ষাতে লিখে আসতে পারবা, তার থেকে তুমি যদি 1 ঘন্টা করে পড়ে বাকি 1 ঘন্টা যদি তুমি সৃজনশীল প্র্যাকটিস করো লেখা, তোমার পরীক্ষা দ্বিগুণ ভালো হবে। আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারবো। সো প্র্যাকটিস করো সিকিউ লেখার জন্য, কারণ সিকিউতে সবচেয়ে বেশি মার্কস, ইভেন এমসিকিউর থেকেও ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো এরপর আমরা হচ্ছে পরের অধ্যায়টা আমরা একটু শুরু করি। আপু আমার বই পুরাতন, এত পুরাতন যে এটা নিজেই ইতিহাস, কিন্তু আপনার তারপর তৌফিক ভাইয়ের এটা পড়ে অনেক ভালো হচ্ছে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তুমি অবশ্যই তাহলে আমার পিডিএফটা দেখে তারপরে অবশ্যই ক্লাসে যাবা। ওকে, তো আমরা চলো শুরু করি আমাদের পরের অধ্যায়, 7ম অধ্যায় স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধের সময় কী ঘটেছিল এবং পরের অধ্যায় আছে স্নায়ুযুদ্ধের পরবর্তী বিশ্বে মূলত কী ঘটেছিল। ঠিক আছে, তো স্নায়ুযুদ্ধটা আমরা এখন একটু দেখব। স্নায়ুযুদ্ধ মূলত এক ধরনের স্নায়ুযুদ্ধ, এটা হচ্ছে নমস্কার আপু, আদাব, কি খবর এতক্ষণ পরে ক্লাসে?
এতক্ষণ পরে ক্লাসে, আচ্ছা যাই হোক, দেরি করে আসছে ব্যাপার না, যেহেতু আমরা নতুন করে অধ্যায় শুরু করতেছি, সবাই ক্লাসে জয়েন করো এবং পরবর্তীতে বাকি আমি যেই 2টা অধ্যায় শেষ করে ফেলেছি সেগুলো দেখে নিবা। ওকে, তো চলো আমরা শুরু করি। স্নায়ুযুদ্ধ, স্নায়ুযুদ্ধটা কি? এটা হচ্ছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল তার পরবর্তীতে এই ক্ষমতার লড়াই নিয়ে মূলত আরেকটা যুদ্ধ শুরু হয়। যে যুদ্ধটা মূলত এরকম হয়েছিল যে পৃথিবীর উপর কন্ট্রোল কোন সিস্টেমের থাকবে। আমেরিকা বলে ধনতান্ত্রিকে থাকবে, আমার যেই দেশের যেই নিয়মকানুন, সেই নিয়মকানুন দিয়ে আমি পুরো পৃথিবীটাকে শাসন করব। এদিকে রাশিয়া বলে না, সোভিয়েত ইউনিয়ন, আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং সমাজতন্ত্রে পৃথিবীর সব জায়গায় আমরা সমাজতান্ত্রিক করে দেবো, সব কুপায়ে সমান করে দিব, অতএব পুরো পৃথিবীটা আমরা শাসন করব। তো এইভাবে দুইটা দেশ, মূলত দুইটা প্রধান দেশ, এইভাবে তাদের মধ্যে যেই সমস্যাগুলো নিয়ে প্রতিদিন করছিল, সমস্যার সম্মুখীন হচ্ছিল, এগুলাতে কি হয়েছিল যে একটা নতুন করে কিছু না, আপনাদের কথা বলা হয়েছে, আমাদের সমস্যা না, আপনার কি সমস্যা? না, কোনো সমস্যা নেই, প্রচুর ভালো লাগছে। না, কিভাবে থাকবে, সবার পরীক্ষা শেষ। আচ্ছা, তো এর মধ্যে কি হয় যে দুইটা রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের মধ্যে যে একটা যুদ্ধ ভাব, ঠিক আছে, এই যে স্নায়ুর মধ্যে চাপ পড়তেছে, না জানি কখন কি হয়, না জানি কখন আমার উপরে হামলা করে। তো এই ধরনের ভয়ভীতির কারণে তাদের স্নায়ুতে যে চাপ পড়তেছিল, এই কারণে কিন্তু এটাকে স্নায়ু যুদ্ধ নামে নামকরণ করা হয়েছে। তো এখন দেখি এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যেই এমসিকিউগুলো আছে সেগুলো আমরা দেখব। স্নায়ু যুদ্ধ মূলত কোন ধরনের যুদ্ধ ছিল? প্রত্যক্ষ সামরিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক ও মতাদর্শিক যুদ্ধ, সীমান্ত যুদ্ধ। এটা ছিল কেমন যুদ্ধ বলো তো? মনস্তাত্ত্বিক এবং মতাদর্শিক যুদ্ধ। এরপর দেখো পরের এমসিকিউটি, স্নায়ু যুদ্ধের সময় বিশ্বের নেতৃত্ব ছিল এক মেরু, এরপর হচ্ছে ত্রিমেরু, দ্বিমেরু, এরপর হচ্ছে বহুমেরু। অবশ্যই দ্বিমেরু, কারণ এখানে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক এই দুইটা বিষয় নিয়ে কিন্তু সবসময় মানে কি বল ঝামেলা চলছিল, যে একজন চাচ্ছিল যে পুরো পৃথিবীটা সমাজতান্ত্রিক হয়ে যায় এবং এদিকে আমেরিকা চাচ্ছিল যে পুরো পৃথিবীটা ধনতান্ত্রিক হয়ে যায়। আর সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক এই দুইটা জিনিসটা কি জিনিস এটা কিন্তু আমি তোমাদের ক্লাসে খুব সুন্দরভাবে বুঝাই বলেছি। আর যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য কিন্তু এখন FIB 4.0 কিন্তু খোলা আছে, তোমাদের এখন হাতে সময় কম, অতি দ্রুত এখানে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের পরের এমসিকিউটি, স্নায়ুযুদ্ধের সময় পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দেয় ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি। এরপর এটার অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ পুঁজিবাদী মানেই মার্কিন যুক্তরাষ্ট্র, পুঁজিবাদী মানেই আমেরিকা, পুঁজিবাদী মানেই যত ব্রিটিশ বুদ্ধি, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি কিন্তু বারবার করে বলতেছি যে সিকিউ এর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমরা টাইম ম্যানেজমেন্ট ঠিক করে রাখো ভাই, তোমাদের সিকিউ পরীক্ষা যদি কিছু নাও পড়ে যাও তাও তোমাদের পরীক্ষা ভালো হবে, ইনশাআল্লাহ ভালো হবে। টাইম ম্যানেজমেন্টটা সবার আগে দরকার, বুঝতে পারছো? কোন সময় কিভাবে লিখবা, একটা সৃজনশীল পড়ার মধ্যেও সময় ব্যয় করার মধ্যেও একটা সিস্টেম আছে, না হলে তোমার সিকিউ পড়ার মধ্যেও তোমার অনেক টাইম ব্যয় হয়ে যাবে। এই জিনিসগুলো একটু শেখা দরকার। তো এটার জন্য আমাদের খোলাখুলি আলোচনার জন্য কিন্তু তোমাদের ক্লাস দরকার, তোমাদেরকে মেন্টরশিপ দরকার। তো এটার জন্য কি করতে হবে? আমাদের FIB 4.0 কিন্তু ভর্তি হয়ে যেতে হবে, বুঝতে পারছো? এখানে যদি তোমরা ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের সব ধরনের, আর মানবিক বিভাগের যে 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্টের কোন বিষয় তুমি কিভাবে লিখবা, পরীক্ষাতে কিভাবে টাইম ম্যানেজ করবা, কিভাবে MCQ এর অ্যান্সারগুলো করবা, মানে 3বার পড়ে যে আমাদেরকে MCQগুলো সলভ করতে হয়, এর মাধ্যমে সময়টা ম্যানেজ করা, এই জিনিসগুলো আমরা সেখানে কিন্তু তোমাদেরকে দেখাই দিব। সো তোমাদের এই সুযোগটা কখনোই মিস করা উচিত না, এটা তোমাদের জন্য একদম লাস্ট সুযোগ পরীক্ষায় ভালো করার। আচ্ছা, এখন দেখো সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব ছিল চীন, কিউবা, সোভিয়েত ইউনিয়ন, ভিয়েতনাম। এটার অ্যান্সার হচ্ছে মূলত সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, এরপর দেখো আয়রন কার্টেইন বা লৌহ প্রাচীর শব্দটির ব্যবহার করেন রুজভেল্ট, ট্রুম্যান, চার্চিল, স্ট্যালিন। এটার অ্যান্সার হচ্ছে মূলত চার্চিল। বার্লিন প্রাচীরের নির্মাণ হয় 56
56 সালে, 61 সালে, 65 সালে, 51 সালে। এর অ্যান্সার হচ্ছে মূলত 61 সালে। বার্লিন প্রাচীর 61 সালে নির্মাণ করা হয়েছিল। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয় 58, 60, 62, 65। এর অ্যান্সার হচ্ছে মূলত 62 সালে। এখন দেখো, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান, নিক্সন, কেনেডি, জনসন। এটার অ্যান্সার হচ্ছে মূলত কেনেডি। ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় মূলত 49, 51, 55, 60 সালে। এর অ্যান্সার হচ্ছে 1955 সালে। এবার দেখো, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন, প্যারিস, ব্রাসেলস, বার্লিন। এটার অ্যান্সার হচ্ছে ব্রাসেলসে। স্নায়ুযুদ্ধ চলাকালে নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন মাও সেতুং, নাসের, এরপর হচ্ছে নেহরু, এরপর হচ্ছে টিটো। এর অ্যান্সার হচ্ছে মূলত নেহরু। এগুলো তোমাদের একটু মুখস্থ জিনিস, একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, কারণ একদম কাট কাট প্রশ্ন। মানে যদি এখানে এরকম থাকতো যে সৃজনশীল যে এমসিকিউগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের ব্রেন খাটায় বের করে তারপরে অ্যান্সার লিখতে হয়, কিন্তু যেগুলো একদম মুখস্থ বিদ্যা এগুলো তো আসলে আমি তোমাদেরকে চাইলেই তো আর ইয়ে করে দিতে পারবো না, তোমাদের এগুলো নিজেদেরকে একটু মুখস্থ রাখতে হবে। আমি শুধু তোমাদেরকে দেখা দিতে পারি এটা গুরুত্বপূর্ণ, এটা পড়ে যাও, ঠিক আছে? ওকে, এরপর দেখো, নিরপেক্ষ ভোট প্রতিষ্ঠিত হয় 52, 55, 61, 65। এটার অ্যান্সার হচ্ছে মূলত 61। স্নায়ুযুদ্ধের সময় ডোমিনো তত্ত্ব প্রযোজ্য ছিল ইউরোপ, আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়। এটার অ্যান্সার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। এখন দেখো, ভিয়েতনাম যুদ্ধ মূলত কোন দুইটি আদর্শের সংঘর্ষ? রাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদ, ধর্মীয় দ্বন্দ্ব। এটার অ্যান্সার হচ্ছে মূলত পুঁজিবাদ ও সমাজতন্ত্র। আমাদের মনে রাখতে হবে এটা, যে যখন থেকে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে ঠিক সেই সময় থেকেই মূলত আমাদের এর পরবর্তী থেকে যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল মোটামুটি প্রায় প্রত্যেকটাই এই পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক এই বিষয়টাকে কেন্দ্র করেই সংঘটিত হয়েছিল। আর এটার জন্যই আমরা এটাকে স্নায়ুযুদ্ধ নামে কিন্তু ডাকবো, কারণ এটার এই ছোট ছোট যুদ্ধের জন্যই সব মানে পুরো বিশ্ব তখন ভয় পাচ্ছিল। পুরো বিশ্বের যে রাষ্ট্রপ্রধানগুলো আছে তারা সবাই ভয় পাচ্ছিল যে কখন না জানি কখন যুদ্ধ সংঘটিত হয়, না জানি কখন যুদ্ধ সংঘটিত, আবার একটা মনে যুদ্ধ লাগতে পারে, এই ধরনের একটা বিষয়। ওকে, কয়ের জন্য কি এখানে প্রশ্ন আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? তোমাদের এমসিকিউ এবং ক এই দুইটাই তো প্রায় কাছাকাছি জ্ঞানমূলক প্রশ্ন, সবগুলাই জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা সকলেই এটা মাথায় রাখবা যে 30টা এমসিকিউ, এটা যেমন তোমার মাথায় থাকতে হবে, এখানে 60টা ক বিভাগে যে প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে, না হলে তোমরা সরাসরি অ্যান্সার করতে পারবে না। আর অনেকে আছো যারা এমসিকিউ এভাবে পড়ো 60%, মোটামুটি 60% মাথার মধ্যে ঢুকে গেলে আর তোমরা ওইটা নেক্সট বার পড়তে চাও না। আর এটার জন্যই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয় যে পরীক্ষার খাতায় গিয়ে এই ক বিভাগের প্রশ্নগুলো তোমরা কমন পাও না। তাই তোমাদেরকে বলবো এমসিকিউ হোক আর ক বিভাগের প্রশ্ন হোক, সবগুলা কাট কাট মাথার মধ্যে একদম আত্মস্থ করে নিয়ে যাবা। এই ধরো গগুলা এরকম হয়, একটুখানি মাথায় রাখলে তুমি যেভাবেই লেখো না কেন টিচার কিন্তু বুঝতে পারে, কিন্তু এই ক খগুলা কিন্তু সেভাবে ক এবং এমসিকিউগুলা কিন্তু সেভাবে হবে না। এরপর দেখো, স্নায়ুযুদ্ধের সময় অস্ত্র প্রতিযোগিতাকে বলা হতো আর্ম কন্ট্রোল, আর্ম রেস, আর কোল্ড পলিসি, পাওয়ার ব্যালেন্স। এটার অ্যান্সার হচ্ছে মূলত আর্ম রেস। এরপর দেখো, সল্ট চুক্তির পুনরূপ কি? সল্ট চুক্তির পুনরূপ কি? তোমাদেরকে এটা একটু মুখস্থ করতে হবে, এটা সকলেই মাথায় রাখবা, ঠিক আছে? স্ট্যাটিক্স, আর্ম লিমিটেশন, টক, এটা একটু মুখস্থ রাখতে হবে। আমি কিন্তু ক্লাসেও এটা বলেছি যে আমরা এই সল্ট, ঠিক আছে, এই সল্টের পুনরূপটা একটু মুখস্থ রাখবো, এবং ক্লাসে যারা স্টুডেন্টরা ছিল সকল কাছ থেকে আমি মুখস্থও করে নিয়েছি। আচ্ছা, পেনিস্কাই পেরেস্ট্রোইকা নীতি চালু করেন লেনিন, স্ট্যালিন, ক্রুশচেভ, এরপর হচ্ছে গর্বাচেভ। এটার অ্যান্সার হচ্ছে গর্বাচেভ। আচ্ছা, এরপর দেখো, গ্লাসনোস্ত নীতি মূল উদ্দেশ্য কি ছিল? সামরিক শক্তি বৃদ্ধি, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও মুক্তি চিন্তা, এরপর হচ্ছে উপনিবেশিক বিস্তার। এটার অ্যান্সার হচ্ছে এখনো 2টা অধ্যায়।
এখানে দেখো স্বচ্ছতা এবং মুক্ত চিন্তা। গ্লাসনোস্ত নীতির মূল উদ্দেশ্য কি ছিল? স্বচ্ছতা ও মুক্ত চিন্তা। স্নায়ুযুদ্ধের সময় গোয়েন্দা যুদ্ধের অন্যতম মাধ্যম কি ছিল? ইউএন, CIA, এরপর হচ্ছে KGB, এরপর হচ্ছে ন্যাটো বা নাম। কোনটা অ্যান্সার হবে বলো তো? এটার অ্যান্সার হচ্ছে মূলত কি CIA, এরপর KGB। স্নায়ুযুদ্ধের সময় প্রক্সি যুদ্ধ সংঘটিত হয় সরাসরি পরাশক্তির মধ্যে ছোট দেশগুলোর মাধ্যমে, শুধুমাত্র ইউরোপে, কেবল এশিয়ায়। কোনটা অ্যান্সার হবে? এটার অ্যান্সার হচ্ছে ছোট দেশগুলোর মধ্যে যুদ্ধের প্রক্সি যুদ্ধ হিসাবে সংঘটিত হয়েছিল। ছোট ছোট দেশগুলোর মধ্যে যে খণ্ডকালীন যুদ্ধগুলো হয়েছিল সেগুলোকে আমরা প্রক্সি যুদ্ধ বলবো। কোরিয়ার যুদ্ধ শুরু হয় 1947 সালে, 47, 49, 50, 53। কোনটা অ্যান্সার হবে বলতো? 50 সালে। এবং এই যুদ্ধের মাধ্যমে কি হয়? দুইটা কোরিয়া ভাগ হয়ে যায়। এখন উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া নামে দুইটা দেশ পৃথিবীতে বিরাজমান। এখন দেখো, স্নায়ুযুদ্ধের অবসানের প্রধান কারণ কি ছিল? সামরিক পরাজয়, অর্থনৈতিক দুর্বলতা, তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তারপর হচ্ছে জাতিসংঘের সংঘর্ষের চাপ। তার অ্যান্সার হচ্ছে মূলত অর্থনৈতিক দুর্বলতা। বার্লিন অবরোধ সংঘটিত হয় 45, 46, 48, 50। এটার অ্যান্সার হচ্ছে মূলত 48 সালে। 48 সালে অবরোধ সংঘটিত হয়েছিল। এখন দেখো, স্নায়ুযুদ্ধ চলাকালে পারমাণবিক শক্তিধর দেশ ছিলেন কে? কে ছিল বলো তো? শুধুমাত্র যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, উভয়, কোনোটি নয়। অবশ্যই শুধুমাত্র এই দুইটা দেশই পারমাণবিক শক্তির আধার ছিল, আর অন্য কোনো দেশ ছিল না। বর্তমানে তো এখন কোরিয়া, তারপর হচ্ছে এর পাশে এসে ফ্রান্স, তারপর আরও অনেকগুলো দেশ পারমাণবিক শক্তি, পারমাণবিক বোমা রেডি করে রাখছে। ওদের দেশে খালি কোনো কিছু করলেই মাইরা যাবে পারমাণবিক বোমা। কিন্তু আমাদের হচ্ছে কি, সেই সময় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকায় শুধু এই শক্তির উৎস ছিল। স্নায়ুযুদ্ধের ফলে বিশ্ব রাজনীতি যে পরিস্থিতি সৃষ্টি হয়, স্থায়ী শান্তি, একচাটিয়া সাম্রাজ্য, স্থায়ী উত্তেজনা, অর্থনৈতিক সমৃদ্ধি। এটার অ্যান্সার হচ্ছে মূলত স্থায়ী উত্তেজনা। এখন আমরা পরের অধ্যায় পড়ব। স্নায়ুযুদ্ধের পরবর্তী বিশ্ব মূলত কেমন ছিল সেটা আমরা এখন দেখব। দেখো, সোভিয়েত ইউনিয়ন গঠিত ছিল কয়টি রাষ্ট্র নিয়ে? সোভিয়েত ইউনিয়ন কয়টি রাষ্ট্র নিয়ে গঠিত ছিল বলতো? খুবই সহজ একটা প্রশ্ন। 15টি রাষ্ট্র নিয়ে গঠিত ছিল। এবং সোভিয়েত ইউনিয়ন জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় 85, 86, 87, 88। এটার তারিখ হচ্ছে 88 সালে। জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় 88 সালে। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তি ঘোষণা করা হয় 5 ডিসেম্বর 1991, 30 ডিসেম্বর 1991, তারপর হচ্ছে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি। অ্যান্সার হচ্ছে মূলত 31 ডিসেম্বর 1991 সালে। ব্রেজনেভ ডক্ট্রিনের সফল প্রয়োগ ঘটে পোল্যান্ড, হাঙ্গেরিতে, চেকোস্লোভাকিয়ায়, রোমানিয়ায়। এটার অ্যান্সার হচ্ছে চেকোস্লোভাকিয়ায়। এরপর দেখো, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়েছিল 1917, 18, 19, 21। এটার অ্যান্সার হচ্ছে 1919 সালে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয়েছিল। 1919 সালে কিন্তু তোমাদের আরও একটা, এই তারিখটা তোমরা আরও একটা বিষয়ের ক্ষেত্রে মনে রাখতে পারো, সেটা হচ্ছে এই সালে ভার্সাই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসেন 1980, 82, 84, 85। এটার অ্যান্সার হচ্ছে 1985 সালে। এরপর দেখো, সিস এর পূর্ণরূপ কি? সিস এর পূর্ণরূপ তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। সিস এর পূর্ণরূপ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। এই যে আমাদের কি এটার নাম, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন 15টা দেশ ছিল। 15টা দেশ যখন সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে আসলো, সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, তখন সেখান থেকে বের হয়ে এসে প্রায় 11টা দেশ আলোচনার মাধ্যমে এই সিস গঠন করেছিল। ঠিক আছে? সিস গঠন করেছিল। কারণ কি, আমরা কখনোই কি একা বেঁচে থাকতে পারি? আমাদেরকে বেঁচে থাকার জন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতা অবশ্যই দরকার আছে। তুমি যেমন তোমার বাসায় থাকো, ঠিক সেরকম বাসায় থাকার পরে তোমার হচ্ছে প্রতিবেশীর সাহায্য লাগে, ঠিক সেরকম একটা দেশেরও কিন্তু প্রতিবেশীর সাহায্য দরকার পড়ে। দেখো, প্রাথমিক পর্যায়ে সিসের সদস্য রাষ্ট্র ছিল 9টি, 10টি, 11টি, 12টি। এটার অ্যান্সার হচ্ছে 11টি।
কোন দেশ সিজ ত্যাগ করে 2009 সালে কোন দেশ এই হচ্ছে সিজ ত্যাগ করেছিল? ইউক্রেন, জর্জিয়া, বেলারুশ, উজবেকিস্তান। অ্যান্সার হচ্ছে জর্জিয়া। ঠিক আছে, এটাকে আবার রোনালদোর গার্লফ্রেন্ড কেউ মনে করিল না, এটা হচ্ছে একটা দেশের নাম। এখন দেখো এস্তোনিয়া, তারপর হচ্ছে লাটভিয়া, এরপর হচ্ছে লিথুনিয়া পরিচিত মূলত বলকান রাষ্ট্র হিসাবে, বাল্টিক রাষ্ট্র হিসাবে, ককেনাস রাষ্ট্র হিসাবে, মধ্য এশিয়ার রাষ্ট্র হিসাবে। এরা মূলত বাল্টিক রাষ্ট্র হিসাবে পরিচিত। আচ্ছা, এরপর দেখো আবখাজিয়া স্বাধীনতা ঘোষণা করে 1995 সালে, তারপর 97, 89, এরপর হচ্ছে 2001 সালে। এটার অ্যান্সার হচ্ছে 1989 সালে। এরপর দেখো রাশিয়া দক্ষিণ ওশেটিয়াকে স্বীকৃতি দেয় কত সালে বলো তো? এর অ্যান্সার হচ্ছে 2008 সালে মূলত এটার স্বীকৃতি দিয়েছিল। এরপর দেখো সোভিয়েতের পরবর্তী রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? গর্বাচেভ, পুতিন, বরিস, তারপর হচ্ছে টুকি বাবা। মিটিং শুরু হয়েছে। আচ্ছা, মিটিং শুরু হয়েছে। আমাকে ডেকেছে কি? ওকে নিয়ে আসো তো, ওকে নিয়ে আসো। যাবে না? আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছে তো? বাসায় না পাখি নিয়ে গেছে? হ্যাঁ, বাসাতে 4টা আছে। পাখি আমার খোঁজ নিতে ভালোবাসি। আচ্ছা দেখো, সোভিয়েতের পরবর্তী রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? গর্বাচেভ, পুতিন, বারিস, ইয়েতলিসিং, এরপর হচ্ছে মেদভেদেভ। অ্যান্সার হচ্ছে মূলত বরিস। এটা কি? ফিশ দেখি, আসো। ক্লাস করাবে? আসো, আমরা ক্লাস করাবো, আসো আসো আসো। আরে না, ওর চুলগুলো এরকম উঠতেছে কেন রাগে? লিখো, এখানে লিখো, লিখো 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 লিখো, সবার উপরে লিখো। সুন্দর না? রং হয়ে যাচ্ছে না? ও বাবা, কালার হয়ে যাচ্ছে না? সুন্দর সুন্দর, ওয়াও, তালি করো করো। এই যে দেখো, এভাবে গোল দিতে হবে, তারপর এখানে 2টা চোখ দিতে হবে, এখানে এভাবে দিতে হবে, তাহলে মানুষ হয়ে যাবে। কালার হচ্ছে, এটাই আর খুশি। নাও টাটা দাও, টাটা টাটা বলো, টাটা বলো। এটা আমাকে দাও, হ্যাঁ এখন টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা বলো, হ্যাঁ টাটা। আচ্ছা, এরপর দেখো আর্মেনিয়া আজারবাইজান জাতিগত সংঘাত শুরু হয় মূলত 85, 87, 88, 90 সালে। এটার অ্যান্সার হচ্ছে 88 সালে। সোভিয়েত ইউনিয়নের পুতিনকে ভূ রাজনৈতিক দুর্যোগ বলেছেন। সোভিয়েত ইউনিয়নের পতনকে ভূরাজনৈতিক দুর্যোগ বলেছেন কে বলতো? ভ্লাদিমির পুতিন। এটা আমরা সকলেই জানি। সোভিয়েত ইউনিয়নে যখন ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি হলেন, তখন মূলত তাকে কি করা হলো? তিনি তখন এই বক্তব্যটা করেছিলেন, যেটা ভূরাজনৈতিক দুর্যোগ, মানে দেশের মধ্যে রাজনৈতিক যেসব ব্যক্তিবর্গ আছে তাদেরই সমস্যা, এই কারণেই এটার পতন ঘটেছে। এরপর দেখো যে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সবচাইতে বেশি সুবিধা হয়েছে ভারত, জাপান, চীন, জার্মানি। এটা আমরা সকলেই জানি যে চীনের সবচাইতে বেশি ভালো হয়েছে, কারণ তার পার্শ্ববর্তী দেশ যখন, মানে চীন এবং রাশিয়ার মধ্যে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক মানে নাই। আমরা অনেকেই মনে করি হয়তো বা খুব ভালো সম্পর্ক আছে পাশাপাশি দেশ, আসলে এমনটা নয়। চীনের সাথে কি বলে তোমার আমেরিকার খুব ভালো সম্পর্ক, তো এই কারণে তার খুবই ভালো হয় আর কি যখন সোভিয়েত ইউনিয়নটা পতন ঘটেছে। এরপর দেখো পোল্যান্ড ন্যাটোতে যোগদান করে 95, 97, 89, এরপর হচ্ছে 2008।
এটা হচ্ছে 1999 সালে। রোমানিয়া ন্যাটোতে যোগদান করে 99, 1, 3, 4, এর আনসার হচ্ছে 4। রোমানিয়া ন্যাটোতে যোগদান করেছিল 4 সালে। 2004 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পলিশ নাগরিকের মৃত্যু হয় 40, 50, 60, 70 লক্ষ, এর আনসার হচ্ছে 60 লক্ষ। ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে 16 ডিসেম্বর 1990 সালে, 24 আগস্ট 1991, তারপর হচ্ছে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি 1992 সালে। এর অ্যান্সার হচ্ছে 24 আগস্ট 1991 সালে। বার্লিন প্রাচীরের মোট দৈর্ঘ্য কত ছিল? 105, 125, 145, 155, এর অ্যান্সার হচ্ছে 155। এরপর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি বিভক্ত হয় 2টি অংশে, 3টি অংশে, 4টি অংশে, 5টি অংশে, এর আনসার হচ্ছে 4টি অংশে। বার্লিন প্রাচীর ভাঙ্গা শুরু হয় 89, 90, 91, 92, এটার আনসার হচ্ছে মূলত 90 সালে। এরপর দেখো জার্মানি একত্রীকরণ হয় 9 নভেম্বর, 3 অক্টোবর, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, মূলত 3 অক্টোবর। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো জার্মান একত্রীকরণের বিরোধিতা করেন রোনাল্ড রিগান, এরপর হচ্ছে ফ্রাসুয়া মিতেরা, এরপর হচ্ছে মার্গারেট থাচার, এরপর হচ্ছে গর্বাচেভ, এর অ্যান্সার হচ্ছে মার্গারেট থাচার। আচ্ছা, এরপর আমাদের লাস্ট যে অধ্যায়টা আছে এটা আমরা এখন একটু দেখব। লাস্ট যে অধ্যায়টা আছে সেটা আমরা একটু দেখব যে নবম অধ্যায় বর্ণ বিরোধী আন্দোলন। বর্ণবিরোধী আন্দোলন যদিও বা আজকের এইটারই মূলত ক্লাস হবে, মূলত আজকে আমাদের ইতিহাস যে ক্লাস হবে কি এটা বেসিক টু অ্যাডভান্স কোর্সে, সেখানে মূলত এইটারই ক্লাস হবে। ওকে, এই যে বর্ণবিরোধী আন্দোলনের ক্লাসটা হবে। দেখো রেসিয়ালিজম এর বাংলা প্রতিশব্দ কি? জাতিবাদ, বর্ণবাদ, লিঙ্গবাদের নীতি, এরপর হচ্ছে সামাজিক বৈষম্য, অবশ্যই বর্ণবাদ হবে। এরপর দেখো পরের এমসিকিউ, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী সরকার কোন নীতি গ্রহণ করে? কোন নীতি গ্রহণ করেছিল বলো তো? অ্যাপারথেইড। আপু কালকে ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস তুমি নিশ্চয়ই করো নাই। সো এখন থেকে এই অধ্যায়টা থেকে শুরু করো এবং আমি এটা শেষ হয়ে গেলে যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন তুমি শুরু থেকে শেষ কি বলে তোমার বাকি যে 4টা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো করে নিবা। আচ্ছা, এখন দেখো দক্ষিণ এশিয়ায় ভারতীয়দের ডাকা হতো কি নামে? দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ডাকা হতো কি হিসাবে? দাস, কুলি, শ্রমিক, মজদুর, এটার অ্যান্সার হচ্ছে মূলত কুলি নামে, মানে ভারতীয় মানুষদেরকে কুলি নামে ডাকতো। আফ্রিকায় বর্ণবাদের সূচনা হয় কি মাধ্যমে? ঔপনিবেশিক শাসনের মাধ্যমে, গৃহযুদ্ধের মাধ্যমে, ধর্মীয় উত্তেজনার মাধ্যমে, স্থায়ী আইন দ্বারা, এটার অ্যান্সার হচ্ছে ঔপনিবেশিক শাসনের মাধ্যমে। এরপর দেখো মহাত্মা গান্ধী প্রথম শ্রেণীর ট্রেন কামরায় বসার সময় কি করেছিলেন? লাঞ্ছিত হন কোথায়? বার্লিন, নাটাল, খেপ প্রদেশ, এরপর হচ্ছে ট্রান্সভালে, এর অ্যান্সার হচ্ছে মূলত নাটালে। এরপর দেখো মার্টিন লুথার কিং জুনিয়র কোন দেশের নাগরিক? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ভারত, এর অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর দেখো মার্টিন লুথার কিং জুনিয়রের প্রকৃত নাম কি? জর্জ কিং, মিখাইল কিং, তারপর হচ্ছে রুলি হালালা, এরপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এটার অ্যান্সার হচ্ছে মিখাইল কিং। এরপর দেখো হিরোলোতে গণহত্যা সংঘটিত হয় কোন সময়ে? এই সময়টা হচ্ছে মূলত 1904 থেকে 1907 সালে। রাষ্ট্রীয় বর্ণবাদের চূড়ান্ত হিসাবে নৎসিবাদ স্থাপন করেন কে? হিটলার, মক্সোচিফ, এরপর হচ্ছে ইদি আমিন, এরপর হচ্ছে চশেস্ক। ইনি হচ্ছেন হিটলার। রাষ্ট্রীয় বর্ণবাদের চূড়ান্ত হিসাবে নৎসিবাদ স্থাপন করেছিলেন হিটলার। নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন কোথায়? নেলসন ম্যান্ডেলা একটু সবাই একটু গুরুত্ব সহকারে পড়বা, কারণ বর্তমানে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা এবং এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম
গান্ধী, মহাত্মা গান্ধী, এখান থেকে কিন্তু মহাত্মা গান্ধী থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, কারণ এটা ভারত কেন্দ্রিক একটা প্রশ্ন হয়ে যাবে তখন। সো এই টাইপের কোশ্চেন আসবে না। সো যদি মহাত্মা গান্ধী থেকে কোশ্চেন না আসে, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এই অধ্যায় থেকে তোমরা সিকিউ এর জন্য কিন্তু এটাও কমন পেয়ে যেতে পারো, বুঝতে পারছো? সো এটাকেও মিস করবা না। দেখো, তিনি মূলত জন্মগ্রহণ করেছিলেন কেপ প্রদেশে। এরপর দেখো, নেলসন ম্যান্ডেলা গোত্রীয় নাম কি? তার গোত্রীয় নাম হচ্ছে মাদেবু। নেলসন ম্যান্ডেলার শিশুকালের ডাকনাম কি ছিল? শিশুকালের ডাকনাম ছিল মূলত রলিহা লালা, মানে তাকে সবাই লালা বইলাই বেশি চিনত, ঠিক আছে? ডেসমন্ড টুডু কোন নীতির বিশ্বাসী ছিলেন? তিনি হচ্ছে সশস্ত্র আন্দোলন, অহিংস নীতি, রক্তপাত, সামরিক দমন। তিনি মূলত অহিংস নীতির বিশ্বাসী ছিলেন। অহিংস নীতি, যেটা মহাত্মা গান্ধী এই নীতিতে বিশ্বাস করতেন। ওকে, এরপর দেখো, ডেসমন্ড টুডু কোন বছরে নোবেল পুরস্কার পান? 80, 84, 90, 75? অবশ্যই 84 অ্যান্সার হবে। ম্যান্ডেলা কত বছর কারাবাস ছিলেন? তিনি কত বছর জেলে কাটিয়েছেন? 27 বছর। মানে চিন্তা করা যায় একটা মানুষ কতদিন আর বাঁচে, তার মধ্যে 27 বছরে তিনি জেলের মধ্যে কাটিয়েছেন। এরপর দেখো, মহাত্মা গান্ধীকে হত্যা করেন কে? নেলসন ম্যান্ডেলা, নথুরাম গডসে, তারপর হচ্ছে রুহি লালা। আচ্ছা, এই দুইটা ব্যক্তিত্ব কিন্তু একই মানুষ, তাই না? সো এই দুইটা অ্যান্সার তোমাদের হবে না। তারপর হচ্ছে ডেমস টুডু, তারই বডিগার্ড কেটা? নথুরাম গডসে। তারপর দেখো, মহাত্মা গান্ধী নাটালে কত বছর অবস্থান করেন? 15, 21, 18, 10? এটার অ্যান্সার হচ্ছে মূলত কি? 21। এরপর দেখো, নেউইন ক্ষমতায় আসেন কোন দেশে? ভারত, বার্মা বা মিয়ানমার, উগান্ডা, তারপর হচ্ছে জাম্বিবার। এটা হচ্ছে বার্মা বা মিয়ানমারে। ইদি আমিন কোন দেশের এশীয়দের 90 দিনের মধ্যে বের হওয়ার নির্দেশ দেন? বার্মা, উগান্ডা, তারপর হচ্ছে জাঞ্জিবার, এরপর হচ্ছে মৌরিতানিয়া। এটার অ্যান্সার হচ্ছে মূলত উগান্ডা। ওকে, কেমন নাম উচ্চারণ করতে কষ্ট হয়, কিছু করার নাই ভাই, উচ্চারণ করতেই হবে। এরপর দেখো, ভারতীয় অদৃশ্য জনগোষ্ঠীর সংখ্যা প্রায় কত ছিল? অস্পৃষ্ট জনগোষ্ঠীর সংখ্যা ছিল 165 মিলিয়ন। দি ব্ল্যাক আর্ট বা কালো আইন কোথায় প্রয়োগ হয়েছিল? কেপ প্রদেশ, নাটাল, এরপর হচ্ছে বার্মা, জাম্বিবারে। এটা হচ্ছে নাটালে মূলত এই যে ব্ল্যাক আর্ট, ঠিক আছে, ব্ল্যাক আর্টটা এখানে প্রয়োগ করা হয়েছিল। এরপর দেখো, নেলসন ম্যান্ডেলা রাজনৈতিক জীবনের প্রথম ভাগে কার আদর্শে প্রভাবিত হয়েছিলেন? মহাত্মা, তারপর হচ্ছে টুডু সাহেব, এরপর হচ্ছে মার্টিন অথবা হিটলার? এটার অ্যান্সার হচ্ছে মূলত মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে অনুসরণ করতেন এই নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে? এরপর দেখো, ম্যান্ডেলা MK এর নেতৃত্ব গ্রহণ করেন কেন? সরকারের সাথে সমঝোতার জন্য, সশস্ত্র আন্দোলনের জন্য, বিদেশে আশ্রয় নেওয়ার জন্য, শান্তিপূর্ণ আন্দোলনের জন্য? অবশ্যই সশস্ত্র আন্দোলনের জন্য। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় অহিংস আন্দোলন কিসের জন্য শুরু করেন? সামাজিক উন্নয়ন, বর্ণবাদের বিরোধ, এরপর হচ্ছে অর্থনৈতিক সুবৃদ্ধি, রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য? এটার অ্যান্সার হচ্ছে মূলত বর্ণবাদের বিরুদ্ধে। এরপর দেখো, হান্না আরেন্দ্র কোন বিষয়ের গ্রন্থ লিখেছেন? বর্ণবাদের বৈজ্ঞানিক দিক, এরপর হচ্ছে দি অরেঞ্জ অফ টেররিজম, এরপর হচ্ছে নাৎসিবাদ, এরপর হচ্ছে মহাত্মা গান্ধীর জীবনী। এর অ্যান্সার হচ্ছে দি অরেঞ্জ, ও ঠিক আছে, দি অরিগেন্স অফ টেররিজম, আচ্ছা। ওকে, তো এই হচ্ছে তোমাদের MCQ।
এখন বলো, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। কারো কোনো সমস্যা আছে? সামনের সপ্তাহে থেকে যদি তোমাদের নতুন জার্নি শুরু হবে, সবাই করবা, প্রস্তুত থাকবা, তাই না? তো এখন বলো, কারো কোনো সমস্যা আছে? বারবার না পড়লে দাঁত ভাঙবে, কিছু করার নাই, বুঝছো? আপু পিডিএফটা দিয়ে দিয়েন এখন আমাদের কাল পরীক্ষা, ঠিক আছে? আমি এখান থেকে বের হয়ে পিডিএফ দিয়ে দিতে বলবো। সৌরভ, 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 যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আমি তাহলে ক্লাস, আপু কালকে ইতিহাস সেকেন্ড পেপার এক্সাম, থামো, সেকেন্ড পেপার এক্সাম, আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সকলে তাহলে, যেহেতু কারো কোনো সমস্যা নাই, আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।